সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত কুমার ঘোষ, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। অলরেডি তোমরা জানো যে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি, কারণ আজকে এই অধ্যায়ের দ্বিতীয়তম ক্লাস। দেখো আমরা অলরেডি কিছু জাহাজ দেখতে পাচ্ছি, আর সমুদ্র পথে কিছু জাহাজ চলাচল করছে এবং প্রতিমধ্যে জাহাজ অর্থাৎ সমুদ্র পথে চলাচলের সময় কিছু জাহাজ ডুবে যাচ্ছে। অর্থাৎ আমরা আহ বীমা সম্পর্কে আলোচনা করছিলাম এবং এটা নৌ বীমা অর্থাৎ নদী পথে চলাচল করার সময় আহ যে নৌ দুর্ঘটনা ঘটে থাকে অর্থাৎ সেই ধরনের কিছু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। চলো আজকে পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আজকে পাঠ শেষে হচ্ছে নৌ বীমা চুক্তির শর্তাবলী সম্পর্কে আমরা বলতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কিন্তু নৌ বীমা কাকে বলে বা নৌ বীমার তাৎপর্য কি সেগুলো আমরা আলোচনা করেছিলাম। অলরেডি এটি তোমরা সবাই জানো। তারপরের যে টপিকটা ছিল যে নৌ বীমার অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য। কিন্তু এই যে অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য, আমরা একই অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা বারবার অধ্যয়ন করে আসছি। অর্থাৎ দুটি পক্ষ, বৈধ উদ্দেশ্য, উভয় পক্ষের যোগ্যতা, অর্থাৎ এইগুলো যেহেতু তোমরা জানো, এগুলো আর আমি আজকে আলোচনা করব না। আমরা পরবর্তীতে আজকে যেটা আলোচনা করব এটি হচ্ছে নৌ বীমা চুক্তির শর্তাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো আমরা নৌ বীমা কি অলরেডি আমরা জানি যে নৌ বীমা অর্থাৎ আহ, নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচলকারী জাহাজ ও জাহাজ স্থিত পণ্য সামগ্রী বীমাকৃত ঝুঁকি দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় সেটাকে বলা হচ্ছে নৌ বীমা। দেখো নৌ বীমা চুক্তি অর্থাৎ এই চুক্তি ছাড়া কিন্তু বীমা কখনো সংগঠিত হয় না, কারণ এখানে দুটি পক্ষ রয়েছে। একটি হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান এবং অন্যটি হচ্ছে বীমা গ্রহীতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই চুক্তি ছাড়া বীমা প্রতিষ্ঠিত বা বীমা করা যায় না, এজন্য নৌ বীমা চুক্তির যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো প্রথমত ব্যক্ত শর্তাবলী। ব্যক্ত মানে কি? ব্যক্ত মানে হচ্ছে প্রকাশিত। ব্যক্ত মানে হচ্ছে কি? প্রকাশিত শর্তাবলী। অর্থাৎ ব্যক্ত বলতে যেটা বোঝানো হয়, অর্থাৎ যে চুক্তি লিখিত হওয়া আবশ্যক এবং যে চুক্তিতে কিছু শর্ত উল্লেখ থাকে এটাকে বলা হচ্ছে ব্যক্ত শর্তাবলী। এবার দেখো ব্যক্ত শর্তাবলীর ভিতরে কি কি রয়েছে। এই যে হচ্ছে যে চুক্তি, এটি কিন্তু ১৯০৬ সালের ইংরেজি আইনে নৌ বীমা চুক্তিতে দু ধরনের শর্তের কথা বলা রয়েছে। একটি হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, আর আরেকটি হচ্ছে অব্যক্ত বা হচ্ছে অপ্রকাশিত শর্তাবলী। প্রকাশতি প্রকাশিত শর্তাবলী যেগুলো হচ্ছে অর্থাৎ যেগুলো প্রকাশ করা হচ্ছে, আর অব্যক্ত বা অপ্রকাশিত যেগুলো ওইভাবে প্রকাশ করা হয় না কিন্তু তারপরও যে শর্তগুলো উল্লেখ থাকে সেটাকে বলা হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। তাহলে এটি কত সালের? এটি হচ্ছে ১৯০৬ সালের ইংরেজি আইনে নৌ বীমা চুক্তিতে। এই সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে তোমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে যে কত সালের ইংরেজি আইনে নৌ বীমা চুক্তিতে দু ধরনের চুক্তির কথা উল্লেখ রয়েছে। এটি হচ্ছে ১৯০৬ সালে। তাহলে দেখো আমরা ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলীর মধ্যে কি কি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে সমুদ্র যাত্রার তারিখ। তার মানে অবশ্যই আমার চুক্তিতে থাকতে হবে সংশ্লিষ্ট জাহাজটি মালামাল নিয়ে নির্দিষ্ট সমুদ্র বন্দর থেকে কোন মাসের কোন দিন লক্ষ্য স্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তা নৌ-বীমা চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে। কারণ সমুদ্র যাত্রার তারিখ যদি চুক্তিতে উল্লেখিতভাবে স্পষ্ট করে লেখা না থাকে তাহলে কিন্তু নৌ বীমা চুক্তিতে বীমাকারী প্রতিষ্ঠান ও বীমা গ্রহীতার মধ্যে যে ক্ষতি সম্পাদিত হবে সে ক্ষতি কিন্তু কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তারপর দেখো গন্তব্য স্থল ও পৌঁছানোর তারিখ।
তার মানে নৌ-বিমা চুক্তিতে পণ্য ও মাশুল বিমায়, নির্দিষ্ট সমুদ্র যাত্রার জাহাজী বিমায় অবশ্যই গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ উল্লেখ থাকতে হবে। তারপরে দেখো বিমাকৃত সম্পদের বৈধতা। আমরা জানি যে যেহেতু নৌ-বিমা অর্থাৎ নৌপথে কিন্তু মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হয়ে থাকে। আর এই যে বিমাকৃত যে মালামাল অর্থাৎ বিমাকৃত সম্পদ এবং মালামাল যদি বৈধ না হয় অর্থাৎ যদি অবৈধ হয়ে থাকে তাহলে কিন্তু বীমাকারীকে ঝামেলায় পড়তে হয় এবং বীমা গ্রহীতাকে কিন্তু বীমাকারীকে এ ধরনের ঝামেলায় পড়তে হয়। এজন্য বিমাকৃত সম্পদ এবং মালামাল নিয়ে যাতে বীমাকারীকে ঝামেলায় পড়তে না হয় সেজন্য অবশ্যই বীমাকৃত সম্পত্তির বৈধতা এবং যে কোনো ধরনের নিষেধাজ্ঞা মুক্ততার বিষয়ে বীমা গ্রহীতাকে প্রতিশ্রুতি দিতে হয়। এরূপ প্রতিশ্রুতি ছাড়া বীমা চুক্তি করা হলে বীমাকারী প্রতিষ্ঠান দায়ী থাকে না। অর্থাৎ এই যে বীমাকৃত যে সকল সম্পদ রয়েছে এই সম্পত্তিগুলো অবশ্যই বৈধ হতে হবে। তার মানে অবৈধ যে সম্পদ রয়েছে এর জন্য কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান কখনোই এর দায়ভার গ্রহণ করবে না। তারপরটা দেখো জাতীয়তার ঘোষণা অর্থাৎ নৌপথ ও জাহাজ জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। নৌ-বিমা চুক্তির আরেকটি ব্যক্ত শর্ত মানে প্রকাশিত শর্ত হলো জাহাজ কোম্পানিকে বা বাহক প্রতিষ্ঠানকে কোন রুটে জাহাজ চলবে এবং জাহাজের জাতীয়তা বা অথবা কোন দেশে রেজিস্টার্ড বা কোন দেশের পতাকাবাহী তা উল্লেখ করতে হবে। আমরা প্রায় সময় দেখে থাকি যে যখন জাহাজ চলাচল করে অর্থাৎ তার জাতীয়তার ঘোষণা অর্থাৎ ওই দেশের একটা জাতীয় পতাকা কিন্তু অবশ্যই জাহাজে টানাতে হয়। কারণ যে তোমার দেশ অর্থাৎ ওই জাহাজটি কোন দেশ থেকে এসেছে বা কোন দেশে যাচ্ছে এই গুলো সম্পর্কে জানা যাবে অর্থাৎ জাতীয়তা থাকতে হবে। বাহক প্রতিষ্ঠানকে কোন রুটে জাহাজ চলবে এবং জাহাজের জাতীয়তা অথবা কোন দেশে রেজিস্টার্ড বা কোন দেশের পতাকাবাহী তা উল্লেখ করতে হয়। তারপরটা দেখো রক্ষীবহর সাথে রাখা। দীর্ঘ সমুদ্রপথে জাহাজটি অভ্যন্তরীণ বা বাহ্যিক শত্রু দ্বারা যেকোনো মুহূর্তে আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়। মানে রক্ষীবহর সাথে রাখা মানে যেকোনো সময়ে কিন্তু জাহাজটি আক্রান্ত হতে পারে অর্থাৎ শত্রুদের দ্বারা বা অভ্যন্তরীণ বা বাহ্যিক শত্রু দ্বারা যেকোনো সময় জাহাজটি আক্রান্ত হতে পারে। তাই জাহাজের রক্ষীবহর রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংশ্লিষ্ট জাহাজটি নিরাপত্তার সাথে এতে প্রয়োজনীয় রক্ষীবহর রাখার বিষয়ে চুক্তিপত্রে শর্ত হতে পারে এবং চুক্তিপত্রে উল্লেখ শর্ত পালন করা বীমাকারীর কর্তব্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নৌ-বিমা চুক্তির যে ব্যক্ত যে শর্তাবলী ছিল সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। পরে দেখো অব্যক্ত শর্তাবলী অর্থাৎ লিখিতভাবে প্রকাশিত করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত বলা হয়। তার মানে দেখো আগের যে শর্তটা ছিল এটি হচ্ছে ব্যক্ত অর্থাৎ লিখিতভাবে যেটি প্রকাশিত করা হয়েছে এটাকে বলা হচ্ছে ব্যক্ত শর্তাবলী আর অব্যক্ত শর্তাবলী হচ্ছে দেখো যেটি কিন্তু লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় অর্থাৎ আইন অনুযায়ী কিন্তু এগুলো পালনীয় এরূপ শর্তকে বলা হচ্ছে অব্যক্ত শর্ত। এরূপ শর্ত ভঙ্গ হলে সেজন্য ক্ষতিগ্রস্ত পক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ নৌ-বিমা চুক্তির যে অব্যক্ত শর্তগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো জাহাজের সমুদ্র পথে বা সমুদ্রে চলার যোগ্যতা অর্থাৎ নৌ-বিমা চুক্তিতে ধরে নেওয়া হয় যে জাহাজটি সমুদ্রে অভিযান বা চলাচলের যোগ্যতা রয়েছে। এরূপ যোগ্যতা বলতে জাহাজটির যান্ত্রিক বা কারিগরি যোগ্যতা এবং চালানোর জন্য যে সকল প্রয়োজনীয় জনবল ও উপায় উপকরণের প্রয়োজন তার জন্য উপস্থিতিকে বোঝানো হয়। এজন্য যোগ্যতা ভিন্ন বীমা চুক্তি করা হলে বীমা গ্রহীতার কোনো ক্ষতি হলে তার জন্য বীমাকারী দায়ী থাকে না। তার মানে জাহাজের সমুদ্রে চলার যোগ্যতা তার মানে যে জাহাজটি চলাচল করবে সেই জাহাজটির যে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা এবং জাহাজটির সমুদ্রে অভিযান বা চলাচলের যোগ্যতা রয়েছে কিনা এবং জাহাজটির যে হচ্ছে চলাচলের জন্য প্রয়োজন জনবল এবং উপকরণের প্রয়োজন তার উপস্থিতিকে বোঝায়। এরূপ যোগ্যতা ভিন্ন বীমা চুক্তি করা হলে অর্থাৎ যোগ্যতা ভিন্ন যদি বীমা চুক্তি করা হয় তাহলে বীমা গ্রহীতার কোনো ক্ষতি হলে তার জন্য বীমাকারী প্রতিষ্ঠান দায়ী থাকবে না। তারপর দেখি যাত্রার বৈধতা অর্থাৎ আমরা আগেও বৈধতা বিষয়টা জেনেছি
বীমা চুক্তিতে উল্লেখ না থাকলেও ধরে নেওয়া হয় যে যে পথে পণ্য বহন করা হবে ওই পথে পণ্য বহনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র জাহাজ কোম্পানির রয়েছে কিনা, এছাড়া ওই পথে পণ্য বহনে কোন আন্তর্জাতিক বাধা নিষেধ আছে কিনা, অর্থাৎ বাধা নিষেধ নেই, জাহাজটি যেই দেশের সেই দেশের শত্রু কোন দেশের উপর দিয়ে তা চলবে, এটিও এখানে পালনীয়। তার মানে জাহাজটি যে দেশের সেই দেশের শত্রু বা কোন দেশের উপর দিয়ে চলবে, মানে সেই দেশের শত্রু কোন দেশের উপর দিয়ে তা চলবে না, এটিও পালনীয়। তার মানে হচ্ছে যে দেশের উপর শত্রু রয়েছে বা যে দেশে বা যে পথ দিয়ে যাতায়াতটা হচ্ছে অবৈধ, সে এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, এগুলো যাত্রার বৈধতা থাকতে হবে। তারপর দেখো নির্দিষ্ট সময়ে যাত্রা। বিমা চুক্তিতে যে সময় যাত্রা শুরুর কথা উল্লেখ থাকে সে সময়ে কিন্তু যাত্রা শুরু করাও নৌ বিমা চুক্তির একটি অন্যতম এবং আবশ্যকীয় শর্তাবলী। তার মানে কিন্তু অবশ্যই আমাকে নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরুতে অহেতুক বিলম্ব করা হলে তাতে জাহাজ পণ্য বা মাসুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ধরো মনে করো আমার যে পণ্যদ্রব্যটা যথাসময়ে পৌঁছানোর কথা ওই পণ্যদ্রব্যটা যদি যথাসময়ে না পৌঁছায় তাহলে কিন্তু অবশ্যই ওই পণ্যটা আহ, যদি হচ্ছে হিমায়িতকরণ করা থাকে বা বরফ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কিন্তু ওই পণ্যদ্রব্যটা ক্ষতি হতে পারে এবং ওই যে তাই যাত্রা অহেতুক কোনো বিলম্বের ফলে বিমা চুক্তি বাতিল হতে পারে। অর্থাৎ এই যদি যাত্রার যদি বিলম্ব হয় তার ফলেও কিন্তু বীমা চুক্তি বাতিল হতে পারে। তারপরটা দেখো যাত্রাপথ পরিবর্তন না করা। অর্থাৎ এই যাত্রাপথটা হচ্ছে পরিবর্তন না করা। সমুদ্র যাত্রায় যাত্রাপথে কোনরূপ পরিবর্তন করা যাবে না, এটিও কিন্তু অব্যক্ত শর্তাবলীর একটি আবশ্যকীয় শর্ত। বিমা চুক্তিতে যে সকল বন্দরে জাহাজ ভিড়বে বলে উল্লেখ থাকে অহেতুক এবং ইচ্ছাকৃতভাবে সে সকল বন্দরে জাহাজ না ভিড়ানো অব্যক্ত শর্তের লঙ্ঘন বলে গণ্য করা হয়। তার মানে আমার যেখানে বা যে অবস্থাতে জাহাজটা থামাতে হবে অর্থাৎ জাহাজটি ভিড়াতে হবে, ভিড়ানো অর্থাৎ ভিড়ানো বলতে হচ্ছে জাহাজটি সেখানে থামাতে হবে বা জাহাজটি সেখানে সেই গন্তব্যে রাখতে হবে। যদি এটি আমরা না রাখি তাহলে কিন্তু এই অব্যক্ত যে শর্তগুলি রয়েছে এই শর্তর কিন্তু সেটি লঙ্ঘন হবে। অবশ্য অনিবার্য কারণে বা প্রতিকূল আবহাওয়ায় এরূপ করা হলে তাতে অব্যক্ত শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য করা হয় না। তার মানে মনে করো যে আবহাওয়া প্রতিকূল রয়েছে অর্থাৎ তোমার অনুকূলে নেই বা কোনো একটা মেজর একটা প্রবলেমের কারণে তুমি হচ্ছে যে জাহাজটা ওখানে নোঙর করা যাচ্ছে না বা জাহাজটি ভিড়ানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এটি অব্যক্ত শর্তাবলীর যে আইন ভঙ্গ হয়েছে এটি কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু নৌ বিমা চুক্তির যে শর্তাবলীগুলো ছিল অর্থাৎ 1906 সালে এই শর্তাবলী দুটিকে বিভক্ত করা হয়, একটি হচ্ছে ব্যক্ত শর্তাবলী, অন্যটি হচ্ছে অব্যক্ত শর্তাবলী। অর্থাৎ আমরা এই দুইটি শর্তাবলী সম্পর্কে কিন্তু আমরা জানলাম, অর্থাৎ এই শর্তাবলীগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি এটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো দলীয় কাজ অর্থাৎ দল এ। দল এ হচ্ছে মেয়েরা থাকবে নৌ-বিমা চুক্তির প্রকাশিত বা ব্যক্ত যে শর্তাবলীগুলো ছিল সেগুলো তোমরা লিখে ফেলবে। দল বি নৌ-বিমা চুক্তির অব্যক্ত বা অপ্রকাশিত যে শর্তাবলী ছিল সেগুলো তোমরা লিখে ফেলবে। তারপর দেখো মূল্যায়ন অর্থাৎ আমরা এই পাঠ শেষে যেগুলো আলোচনা করলাম অর্থাৎ তোমরা এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই বলতে পারবে। দেখো ব্যক্ত বা অব্যক্ত শর্তাবলী কাকে বলে, আহ আশা করি এটি তোমরা সবাই বলতে পারছো। বীমাকৃত সম্পদের বৈধতা কাকে বলে, অবশ্যই এটি জানো। যাত্রা বীমা পথ কাকে বলে, এগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। বাড়ির কাছ থাকবে নৌ বীমা চুক্তির ব্যক্ত বা অব্যক্ত শর্তাবলীগুলো লিখে নিয়ে আসবে। নৌ বীমা চুক্তির যে আমরা এত সময় যে আলোচনা করলাম তার ভিতর ব্যক্ত বা অব্যক্ত, ব্যক্ত মানে হচ্ছে প্রকাশিত আর অব্যক্ত মানে হচ্ছে অপ্রকাশিত বা অলিখিত থাকলেও কিন্তু এই আইন অনুযায়ী এগুলো কিন্তু অবশ্যই পালন করতে হয়। অব্যক্ত শর্তাবলীগুলো লিখে নিয়ে আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমি যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে নৌ-বিমা চুক্তি কি আবার আলোচনা করলাম বা নৌ-বিমা চুক্তির যে শর্তাবলীগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে
আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।